বিন্যস্ত থাকার প্রক্রিয়া প্রক্রিয়া এটাকে বলা হয় ইলেকট্রন বিন্যাস। তারপরে ইলেকট্রন বিন্যাসের সংজ্ঞা বইয়েতে আছে, বিভিন্ন গাইডে আছে, এখান থেকে তোমরা ইলেকট্রন বিন্যাসের সংজ্ঞাটা করে নিতে পারবা। আমরা আসলে মেইনলি শিখবো ইলেকট্রন বিন্যাস কেমনে করা হয়। ইলেকট্রন বিন্যাস করার জন্য তোমাদের যেটা শিখতে হবে সেটা হচ্ছে ইলেকট্রন বিন্যাসের নীতি কয়টা আছে। ইলেকট্রন বিন্যাসের নীতি আছে তিনটা। ইলেকট্রন বিন্যাসের নীতি আছে তিনটা। প্রথম একটা নীতি হচ্ছে আউ বাউ নীতি। এটা হচ্ছে আউ বাউ নীতি। আউ বাউ নীতি। আউ বাউ নীতি। এবং দুই নম্বরটা যেটা আছে সেটা হচ্ছে দুই নম্বর নীতি, এটা হচ্ছে হুন্ডের নীতি বা পলির বর্জন নীতিও লিখতে পারো, যে পলির বর্জন নীতি। পলির বর্জন নীতি। আরেকটা আছে হুন্ডের নীতি। হুন্ডের নীতি। তো আজকে আমরা যে নীতি নিয়ে আলোচনা করব, যে ক্লাস 9-10 যেভাবে ইলেকট্রন বিন্যাস করো তোমরা আউপাও নীতিতে। আউপাও এই শব্দটা আসলে আউপাও শব্দটা আসলে জার্মান শব্দ। আউপাও শব্দটা জার্মান শব্দ। তো এর অর্থ হচ্ছে বিল্ডিং আপ রুলস। এর অর্থ হচ্ছে বিল্ডিং আপ রুলস। বিল্ডিং বিল্ডিং আপ রুলস। তো বিল্ডিং আপ রুলস আসলে কি? বিল্ডিং আপ রুলস মানে হচ্ছে, দেখো বিল্ডিং আপ রুলস মানে হচ্ছে নিম্ন শক্তি স্তর আগে ফিল আপ হবে, তারপর আস্তে আস্তে উচ্চ শক্তি স্তরে ইলেকট্রনগুলা প্রবেশ করবে। আচ্ছা, তুমি ধরো তুমি একটা বিল্ডিং তৈরি করছো। তুমি একটা বিল্ডিং তৈরি করছো এইরকম, তোমার বিল্ডিংটা হচ্ছে এরকম, যে তুমি যে বিল্ডিংটা তৈরি করছো সেই বিল্ডিংটার নীতি হচ্ছে এরকম। সাপোজ সাপোজ ধরে নাও তোমার বিল্ডিংটা তৈরি করছে এরকম, এবং এই বিল্ডিংটা হচ্ছে 4 তলা বিল্ডিং। প্রথম তলা এটা, দ্বিতীয় তলা, তৃতীয় তলা, চতুর্থ তলা। প্রত্যেকটা তলাতে তো রুম থাকবে। তো তুমি যে বিল্ডিংটা করছো সেই বিল্ডিংটা এইভাবেই করছো যে নিচ তলাতে একটাই রুম, দ্বিতীয় তলাতে 2টা রুম, তৃতীয় তলাতে 3টা রুম, চতুর্থ তলাতে 4টা রুম। চতুর্থ তলাতে 4টা রুম। এখন প্রত্যেকটা রুমের তো অবশ্য নাম থাকবে, প্রত্যেকটা রুমের অবশ্যই নাম থাকবে। এখন তুমি ধরো এরকম, তুমি থাকার রুম সেটা কি বেডরুম, পড়াশোনার রুম সেটা কি রিডিং রুম, বাথরুম, ড্রয়িং রুম, ডাইনিং রুম, এগুলো তো নাম থাকে। প্রত্যেকটা রুমের নাম থাকে, আমরাও রুমের নাম দিচ্ছি। দেখো এই রুমের নামটা হচ্ছে এস, এই রুমের নামটা হচ্ছে এস, এটা হচ্ছে পি, এইটা এস, এটা পি, এটা ডি, এটা এস, এটা পি, এটা ডি, এটা এফ। যেহেতু এটা ফার্স্ট ফ্লোর, এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর, 1 নম্বর ফ্লোর। এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর, এটা হচ্ছে থার্ড ফ্লোর, আর এটা ফোর্থ ফ্লোর। তাহলে দেখো এই সংখ্যাটা এর সামনে যাবে 1, এই সংখ্যাটা এর সামনে যাবে 2, এই সংখ্যাটা এর সামনে যাবে 3, 3, তারপর 4, 4, 4, 4। তাহলে দেখো ইলেকট্রন বিন্যাসের আমরা যে নীতিটা পড়তেছি এটা হচ্ছে কি আউটবাউ নীতি। আউটবাউ নীতি অনুসারে ইলেকট্রন প্রথমে যে কক্ষপথে যাবে সেটা হচ্ছে সর্বনিম্ন শক্তি স্তরে। এই কক্ষপথটা হচ্ছে শক্তি স্তর। তাহলে এই বিল্ডিং এর নিয়ম হচ্ছে প্রথমে কোনো ভাড়াটিয়া যদি আসে তাহলে সে প্রথমে আগে এই রুমটা ফিল আপ করবে, তারপর উপরের রুমে যাবে। অর্থাৎ প্রথমে নিম্ন শক্তি স্তর, তারপর আস্তে আস্তে উচ্চ শক্তি স্তরে যাবে। তাহলে এই সিকোয়েন্সটা তুমি মনে রাখতে পারবে না, 1s 2s 2p 3s 3p 3d 4s 4p 4d 4f। তাহলে ইলেকট্রন বিন্যাস করার জন্য তোমাকে যেভাবে মনে রাখতে হবে 1s 2s 2p 3s 3p 3d 4s 4p 4d 4f। মোটামুটি এইটুকু মনে রাখলে তোমাদের লেভেলের ইলেকট্রন বিন্যাসটা শেষ হয়ে যাবে। যদি আমি ফুললি 118টি মৌলের ইলেকট্রন বিন্যাসই শেখাবো এবং একটা সূত্রের মাধ্যমে শেখাবো। আপাতত এগুলো আগে আমি শেখাচ্ছি। এখন প্রত্যেকটা রুমের অবশ্যই ধারণ ক্ষমতা আছে। আমরা রুমের নামকরণ করলাম এবং বিল্ডিং এর যে কয় তলায় কোন রুম আছে সেটা আমরা ডিরেকশন দিয়ে দিলাম। এবার প্রত্যেকটা রুমের অবশ্যই ধারণ ক্ষমতা আছে। দেখো বেডরুমে যে কয়জন থাকবে, বাথরুমে কেউ কয়জন থাকতে পারবে?
ওই কয়জন কিন্তু থাকতে পারবে না। ধরেন বেডরুমে যে কয়জন থাকবে, বাথরুমে সে কয়জন থাকতে পারবে না, বা ওয়াশরুমে কয়জন থাকতে পারবে না। তাহলে অবশ্যই প্রত্যেকটা রুমের একটা কি আছে, ধারণ ক্ষমতা। তো এইরকম এই রুমগুলোর যেহেতু নাম দেওয়া হয়েছে, এই রুমগুলোরও ধারণ ক্ষমতা আছে। এস এর ধারণ ক্ষমতা হচ্ছে সর্বোচ্চ 2টা। এস এর ধারণ ক্ষমতা কয়টা সর্বোচ্চ? সর্বোচ্চ 2টা। তাহলে আমরা এটাকে 2 দিব, 2। তাহলে 2। পির ধারণ ক্ষমতা সর্বোচ্চ 6টা, 2। ডির ধারণ ক্ষমতা সর্বোচ্চ 10টা, তাহলে এখানে 2, 6, 10। এফ এর ধারণ ক্ষমতা সর্বোচ্চ 14টা। তার মানে ইলেকট্রন বিন্যাস করতে গেলে এস এর সর্বোচ্চ 2টা নিতে পারবে, এর চেয়ে কম নিতে পারবে, কিন্তু সর্বোচ্চ 2টাই নিতে পারবে, 2টার বেশি নিতে পারবে না। পিতে সর্বোচ্চ 6টাই থাকতে পারবে। তাহলে আমরা এই জিনিস জানলাম যে এস এর ধারণ ক্ষমতা 1 থেকে 2, পির ধারণ ক্ষমতা 1 থেকে 6, ডির ধারণ ক্ষমতা 1 থেকে 10, এফ এর ধারণ ক্ষমতা 1 থেকে 14। এই ধারণ ক্ষমতা কেন হয়, এস এর 2 কেন হয়, পির 6 কেন হয়, এগুলো আমরা সূত্রের মাধ্যমে শিখব। এখন তোমাকে যদি কেউ ইলেকট্রন বিন্যাস করতে দেয়, যে ধরো তোমাকে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করতে দিলাম, সোডিয়াম, তাহলে তুমি কি করবা? সোডিয়াম ইলেকট্রন বিন্যাস যেভাবে করবা, 1s, প্রথমে কি 1s, এতে সর্বোচ্চ ধারণ ক্ষমতা কত? 2, তাহলে 2 দিয়ে দিলাম। সোডিয়াম ইলেকট্রন কয়টা? 11টা, তাহলে 2টা গেল, তার মধ্যে আর থাকে কয়টা? 9টা। এবার কি 2s, তাহলে 2s এ কয়টা দিবা? 2টা, এস এর ধারণ ক্ষমতা 2টা। এরপর পি, 2p, 2p, পিতে কয়টা দেবা? পিতে দেবা 6টা, তাহলে দেখো 6 আর 4 10। এরপরে কি আছে? 3s, এরপর দেবা 3s1। তাহলে দেখো সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস হয়ে গেছে। এখন আসো আমরা ব্যতিক্রম কিছু ইলেকট্রন বিন্যাসে চলে যাব। ব্যতিক্রম কিছু ইলেকট্রন বিন্যাসে যদি যাই, তার আগে আমি তোমাদের একটা সূত্র শেখাচ্ছি। এই সূত্রের মাধ্যমে 118টি মৌলের ইলেকট্রন বিন্যাসে তুমি করতে পারবে। আচ্ছা, আরেকটা ইলেকট্রন বিন্যাস করি। ধরো সাপোজ আমরা করলাম পটাশিয়াম, পটাশিয়াম হচ্ছে 19, তাহলে এইটার ইলেকট্রন বিন্যাস হবে 1s2, 2s2, 2p6। কয়টা আছে? 6 4 10 আছে, আমার আরো 9টা, 10টা চলে গেল, তাহলে আরো 9টা থাকে। তারপর কি 3s2, 3p6। দেখো এবার কয়টা আছে? 6 6 12 আর 6 18, 18টা হয়েছে, আরেকটা আছে, তাই না? এখন 3pর পরে কিন্তু কি হয়? 3d, 3pর পর হয় 3d। এইখানে এসেই ভেজালটা, এই যে 3d, 3d তে ইলেকট্রন যাওয়ার আগে 4s এ যাবে, 4s এ যাবে, তাহলে 3d কি থাকবে? ফাঁকা। আর একটাই তো ইলেকট্রন আছে আমার কাছে, আছে আর একটা ইলেকট্রন। এখানে হয়েছে আমাদের 6 6 12 3 6 18, কিন্তু আমার 19টা, তাহলে ওই একটা যাবে এস এ। তাহলে দেখো 3d তে কিন্তু ইলেকট্রন গেল না। কেন গেল না? এই না যাওয়ার কারণ জন্য আমরা কিন্তু কোয়ান্টাম সংখ্যা আগে শিখাইছি। দেখো কোনটার শক্তি কম, 3d এবং 4s, দুইটার ক্ষেত্রে আমরা শক্তি বের করব কোনটার শক্তি কম। 3dর ক্ষেত্রে এবং 4s এর ক্ষেত্রে, 3dর ক্ষেত্রে আমরা এগুলো শক্তি বের করব n প্লাস এল, n প্লাস এল এর হিসাব থেকে। তাহলে এইখানে n এর মান হচ্ছে 3, এল এর জন্য দেখো এই যে ডি এর জন্য এল এর মান, এল এর মান যদি 0 হয় তাহলে হয় এস, এল এর মান যদি 1 হয় তাহলে হয় পি, এল এর মান যদি 2 হয় তাহলে হয় টি, এল এর মান যদি 3 হয় তাহলে হয় এফ। এটা কিন্তু টিএম করতে হবে। টিএম বলতে কি বলো? টিএম বলতে টানা মুখস্থ, টিএম বা এটিএম যেটাই বলো, এটিএম মানে এক টানা মুখস্থ আর টিএম মানে টানা মুখস্থ। তাহলে এটা টানা মুখস্থ রাখবা। দেখো তো ডির জন্য এল এর মান কত? 2, তাহলে 2 বসাই দিলাম, তাহলে এটা আসলো 5। এবার এটার ক্ষেত্রে এন এর মান কত? 4। এস এর জন্য এল এর মান কত? এই যে 0। এবার তোমরাই বলো তো এটা 5 এটা 4, কোনটা বেশি শক্তি কোনটা কম শক্তি? তাহলে 4s কম শক্তি। তাহলে ইলেকট্রন আগে 3d তে না গিয়ে 4s আগে ফিল আপ করবে, তারপর বাকি থাকলে 3d তে যাবে। চলো আরেকটা ইলেকট্রন নির্দেশ করি, তাহলে আরো ক্লিয়ার হবে। এইবার মনে করো আমরা স্ক্যান্ডিয়াম করতেছি, স্ক্যান্ডিয়াম, স্ক্যান্ডিয়াম হচ্ছে 21, আরেকটা করব কপার 29। এই দুইটা ইলেকট্রন বেশ করি। তাহলে স্ক্যান্ডিয়াম হচ্ছে 21, তাহলে এটা হচ্ছে 1s2, 2s2, 2p6, 3s2। এরপর যেটা হবে 1s 2s 2p 3s 3p 3p6
3d, 4s এ কিন্তু আগে যাবে ইলেকট্রন। দেখো এখানে 21টা আছে, আমাদের হয়েছে 6, 6 12 আর 6 18, তাহলে 19 20 21 আর 3টা থাকে, তাহলে 3টার মধ্যে 2টা যাবে এখানে আর এখানে যাবে একটা। ওকে, তার মানে এখানে আমাদের প্রথমে আগে এসে যাবে। এবার চলো কপারের ক্ষেত্রে দেখি, এটাতে আর একটা ব্যতিক্রম আছে। এখানে আছে 29টা, তাহলে 1s 2, 2s 2, 2p 6, 3s 2, 3p 6, 3d ফাঁকা রাখবা আগে, তাহলে 4s এ আগে দিবা। 4s এ কয়টা? 2টা। দেখো কয়টা হচ্ছে? 6 6 12 3 6 18 19 20, আমার কাছে আর থাকে কয়টা? 9টা। এই যে দেখো এখানে কিন্তু 9টা দিলাম। ইলেকট্রন বিন্যাস তোমার কাছে মনে হয়েছে হয়েছে, কিন্তু না। এই যে এ হচ্ছে বড় লোক মানুষ, বুঝছো? ডি, ডিতে সর্বোচ্চ ধারণ ক্ষমতা কয়টা? 10টা। তো এ আর একটা ইলেকট্রন পাইলে স্থিতিশীল হবে। যদি কখনো ডিতে 4টা থাকে অথবা 9টা থাকে, ধরো ডিতে এরকম 4টা থাকতে পারে অথবা 9টা থাকতে পারে, তাহলে তারপরে ধরো 3d, এটা 3d, তারপর কি 4s থাকবে, তারপর কি 4s থাকবে। তাহলে 4s এ যদি ইলেকট্রন থাকে, এই 4টার জায়গায় করবে 5টা, মানে এখান থেকে একটা কেড়ে নেবে, বুঝছো? এর শক্তিটা বেশি, মানে নিজে স্থিতিশীল হওয়ার জন্য এখান থেকে একটা কেড়ে নেবে। তাহলে এই এসে যদি থাকে তাহলে সে নেবে, না থাকলে নেবে না। তাহলে এখান থেকে একটা ইলেকট্রন এ নিয়ে হয়ে যাবে 10, এ নিয়ে হয়ে যাবে 10, তাহলে এটা হয়ে যাবে 10 আর এটা হয়ে যাবে 1। এটার কারণ হচ্ছে স্থিতিশীলতা অর্জন। তাহলে ডি অরবিটাল যদি অর্ধপূর্ণ, অর্ধপূর্ণ মানে 5, আর পূর্ণ যদি থাকে তাহলে সেটা হচ্ছে স্থিতিশীল। আর অর্ধপূর্ণ বা পূর্ণ করার জন্য সে তার পাশে যে 4s আছে, 4s থেকে ইলেকট্রন কি করবে? টেনে নেবে, টেনে নিয়ে সে অর্ধপূর্ণ বা পূর্ণ স্থিতিশীল হবে। তাহলে এইটা গেল আরেকটা মানে ব্যতিক্রম নিয়ম। এখন আমরা এগুলো তো দেখতেছি বারবার ব্যতিক্রম হচ্ছে, আমরা যদি একটা সূত্রের মাধ্যমে ইলেকট্রন বিন্যাস করতে চাই, তুমি করতে পারো। সেই ছন্দটা লিখে দিব, সেই ছন্দের মাধ্যমে করতে পারবা। তো চলো ছন্দটা লিখি। প্রথম কথা হচ্ছে যে শোনো শোনো, শোনো শোনো প্রিয়া শোনো, আবার প্রিয়া শোনো, শোনো শোনো প্রিয়া শোনো, প্রিয়া শোনো, শোনো শোনো প্রিয়া শোনো, প্রিয়া শোনো। ডিপিএস করো, ডিপিএস করো, আবার ডিপিএস করো, ডিপিএস করো, এফ ডিপিএস করো, এফ ডিপিএস করো, আরেকটা হবে এফ ডিপিএস করো, এফ ডিপিএস করো। তাহলে এই ছন্দটা মনে রাখবা যে শোনো শোনো প্রিয়া শোনো, প্রিয়া শোনো, ডিপিএস করো, ডিপিএস করো, এফ ডিপিএস করো, এফ ডিপিএস করো। এটাতে হচ্ছে এস, এটাতে হচ্ছে এস, এটা প্রিয়া পি, এস পি, এস ডি, পি এস ডি, পি এস, এফ ডি, পি এস। এরপর এটা হচ্ছে এফ ডি, পি এস। এখন দেখো এদেরকে আমরা যদি সাজাই, সবগুলাকে আমরা সিরিয়ালি সাজালাম। এস এস পি এস, পি এস, ডিপিএস, ডিপিএস, আবার ডিপিএস, এফ ডিপিএস, এফ ডিপিএস। এখন আমরা নাম্বারিং করব। দেখো প্রথমে এটাকে 1 দিলাম, এরপর 2, এরপর 3, 4, 5, 6, 7, 8। প্রথমে আমরা এস এর সামনে নাম্বার দিলাম, তো প্রথমে 1 ধরছিলাম, তাহলে এস এর ক্ষেত্রে 1 ধরছিলাম, পি এর ক্ষেত্রে এখানে দিব 2, 2, 3, 4, 5, 6, 7। আচ্ছা, পির ক্ষেত্রে আমরা 2 ধরলাম, এবার ডির ক্ষেত্রে তাহলে আমরা 3 ধরবো। তাহলে ডির ক্ষেত্রে 3, 4, 5, 6,
তাহলে দেখো ডির ক্ষেত্রে আমরা এস এর ক্ষেত্রে 1 ধরছিলাম, তারপর বির ক্ষেত্রে 2, তারপর ডির ক্ষেত্রে 3, তাহলে এফ এর ক্ষেত্রে আমরা 4 ধরবো, তাহলে 4 5। এইটা যদি তুমি মনে রাখতে পারো, যত ইলেকট্রন বিন্যাস আছে 118টি মৌলেরই তুমি ইলেকট্রন বিন্যাস করতে পারবে। এখন আর তোমার ব্যতিক্রম ব্যতিক্রম এগুলো মনে রাখতে হবে না, এখন তুমি জাস্ট খালি নাম্বার দিয়ে দেবা। দেখো এখানে যদি আমি 2 দেই, 2 2, পির ক্ষেত্রে 6 2 6 2, এরপর ডির ক্ষেত্রে 10 6 2, ডির ক্ষেত্রে 10, তারপর কত 6, তারপর 2, তারপর 14, তারপর কি 10, তারপর 6, তারপর 2, তারপর এটা হচ্ছে 14, তারপর 10, তারপর এটা হচ্ছে 6, এটা 2। এইভাবে তুমি ইলেকট্রন বিন্যাস করতে পারো। ধরো আমি একটা দিলাম তোমাকে, ধরো 30 নম্বর জিঙ্কের ইলেকট্রন বিন্যাস দিলাম, জিঙ্ক হচ্ছে 30। তাহলে তুমি কি করবা, এই সিকোয়েন্সে দেবা 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d10। কয়টা হয়েছে দেখো তো, 10 12 13 14 15 16 17 18 18 6 24 আর 6 30। দেখো ইলেকট্রন বিন্যাস কিন্তু হয়ে গেছে। তুমি এটাকে পরে সাজায় লিখবা এইভাবে যে 3d কে আগে লিখবা আর 4s কে পরে লিখবা, তাহলে কিন্তু সিকোয়েন্স মেইনটেইন হবে। তাহলে এখন তোমাকে যত বড় ইলেকট্রন বিন্যাসই দেখ, তুমি কিন্তু ইলেকট্রন বিন্যাস করতে পারবা। দেখো এটা তো যদি আমরা হিসাব করি, এখানে হিসাব করলে দেখো কতগুলো হয়েছে, 10 20 30 40, এখানেই 40টা হয়ে গেল, 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56, 56টা মৌল অলরেডি চলে গেল, 56টা। তাহলে 56টা কিন্তু চলে গেছে, তাহলে 56টা চলে গেল। এরপর কি 56 আর 6, তাহলে 62, 62 আর 6 68, 68 আর 6 74, 74 আর 6 80, 80, 80টা হয়েছে 80 আর 14 14 28। দেখো তুমি এখন এই সিকোয়েন্স ধরে যত বড় ইলেকট্রন বিন্যাসই দেখ, তুমি কিন্তু এই সিকোয়েন্স ধরে করতে পারবে। এখন ইয়া বড় একটা ইলেকট্রন বিন্যাস দিলাম, তাও কিন্তু তুমি করতে পারবা। আশা করছি ইলেকট্রন বিন্যাস নিয়ে তোমাদের কোনো সমস্যা হবে না। আর যদিও সমস্যা হয় আমাদেরকে কমেন্ট করবা, আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করবো। আজকের ক্লাস এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।